আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা পড়তেছি অষ্টম শ্রেণী বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় জীবের বংশবৃদ্ধি। এই চ্যাপ্টারের উপর ইতিপূর্বে আমরা একটি পর্ব শেষ করেছি এবং এটি আমাদের তৃতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বে আমরা কতটুকু পড়ব? এই অঙ্গজ জনন থেকে শুরু করে একদম প্রথম এই পৃষ্ঠা শেষ করব এবং এই বুলবিল বা চুপড়ি আলু এতটুকু পড়াশোনা শেষ করব। তোমরা যারা এখনো প্রথম পর্বটি করো নাই, না করে এই পর্বে চলে আসছো, তোমরা অবশ্যই প্রথম পর্বটি করবা। আর এই সম্পূর্ণ প্লেলিস্টের লিঙ্ক তোমরা প্রথম কমেন্টে পেয়ে যাবা, কমেন্ট বক্সে প্রথম কমেন্টে পেয়ে যাবা। তাহলে চলো আমরা পড়াশোনা শুরু করি। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কি পড়েছিলাম? লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম যে হচ্ছে প্রজনন বা জনন, এটাকে দুই ভাগে ভাগ করা যায়। ভাগগুলো কি? অযৌন জনন আর যৌন জনন। এরপরে অযৌন জননকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? আবার দুই ভাগে ভাগ করতে পারি, স্পোর আর কি অঙ্গজ জনন। আমরা এখানে কি করছিলাম? আমরা এখানে চার্ট করতেছিলাম, তাই না? এই যে প্রজননকে দুই ভাগে ভাগ করছিলাম, অযৌন, যৌন। অযৌনকে দুই ভাগে ভাগ করা যায় স্পোর আর অঙ্গজ, তাই না? আচ্ছা, স্পোরে আমরা দুইটা উদাহরণ পড়ছিলাম, মনে আছে? মনে নেই, আমি দেখাই দিই। স্পোরে আমরা দুইটা উদাহরণ পড়ছিলাম। এই যে স্পোরে একটা উদাহরণ পড়ছিলাম হচ্ছে মিউকোর, আর একটা পড়ছিলাম হচ্ছে পেনিসিলিয়াম। ঠিক আছে, একটা পড়ছিলাম মিউকোর, আরেকটা পড়ছিলাম পেনিসিলিয়াম। এই দুইটা আমরা এখানে লিখে ফেলবো। আমরা কি করবো? আমরা এই পুরো চ্যাপ্টারটা এই চার্টের মধ্যে নিয়ে চলে আসবো, পুরো চ্যাপ্টার, যাতে করে তোমাদের বুঝতে কষ্ট কম হয়। ঠিক আছে, পুরো চ্যাপ্টারটা আমরা এই চার্টের মধ্যে নিয়ে চলে আসবো। একটু ছোট, হ্যাঁ। আচ্ছা, স্পোরের মধ্যে কি হচ্ছে? পেনিসিলিয়াম আর কি, কালারটা ছোট গোলাপি। ওকে, স্পোরের মধ্যে হচ্ছে মিউকোর আছে, মিউকোর সিইউআর ছিল মনে হয়, না? মিউকোর সিইউআর ছিল মনে হয়। আচ্ছা, মিউকোর ছিল, আর আরেকটা ছিল কি? পেনিসিলিয়াম, পেনিসিলিয়াম। ঠিক আছে, স্পোর শেষ। আজকে আমরা এই অঙ্গজ জননটা পড়ে ফেলবো। এই অঙ্গজ জনন পড়ে ফেলবো। ঠিক আছে, অঙ্গজ জননের ভিতরে যা যা আছে এগুলো আমরা পড়ে ফেলবো। ক্লাসটা হয়তো বা একটু বড় হবে, 20 মিনিটের কাছাকাছি হবে। তোমরা ধৈর্য সহকারে দেখবা। ঠিক আছে, আশা করি এই অঙ্গজ জনন সম্পর্কে তোমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, অঙ্গজ জনন কোন ধরনের অযৌন রেণু বা জনন কোষ সৃষ্টি না করে দেহে খণ্ডিত অংশ হয়ে বা দেহের অংশ খণ্ডিত হয়ে বা কোনো অঙ্গ রূপান্তরিত হয়ে যে জনন হয় তাকে হচ্ছে অঙ্গজ জনন বলে। প্রথম কথা হচ্ছে অঙ্গজ জননের সংজ্ঞা আমাদের ঠাড়া মুখস্থ করা লাগবে। ঠিক আছে, অঙ্গজ জননের সংজ্ঞা এখন কি বলছে? যে হচ্ছে অঙ্গজ জনন হচ্ছে কোন ধরনের অযৌন রেণু বা জনন সৃষ্টি হয় না এই অঙ্গজ জননে। জনন কোষ কি ছিল? জনন কোষ ছিল শুক্রাণু, ডিম্বাণু, গত ক্লাসে বলছি মনে হয়, তাই না? হ্যাঁ। এরপরে কোনো রেণু সৃষ্টি হয় না, আবার কোনো জনন কোষ সৃষ্টি হয় না। হ্যাঁ, দেহ কি হয়? দেহ খণ্ডিত হয়ে যায় বা ভাগ হয়ে যায়, বা দেহের থেকে, তোমার দেহর থেকে আরেকটা হচ্ছে তোমার হচ্ছে বংশ তৈরি হচ্ছে। ঠিক আছে, বা সোজা কথা বলতে গেলে তার দেহ থেকে তার বাচ্চা তৈরি হচ্ছে। ঠিক আছে, এটাই বলছে, এটা হচ্ছে অঙ্গজ জনন। এখন যদি না বুঝতে পারো কোনো সমস্যা নাই, কন্টিনিউ করো, সামনে বুঝবা, প্যারা নাই। এ ধরনের জনন প্রাকৃতিক নিয়মে বা স্বতঃস্ফূর্তভাবে ঘটলে তাকে প্রাকৃতিক জনন বলে, প্রাকৃতিক অঙ্গজ জনন বলে। আর যখন কৃত্রিম ভাবে অঙ্গজ জনন ঘটানো হয় তখন তাকে কৃত্রিম অঙ্গজ জনন বলে। আচ্ছা, অঙ্গজ জননের তার মানে এই সংজ্ঞাটা প্রথমে আমি একটু দাগায় দিই। আচ্ছা, যদিও খারাপ দেখা যাচ্ছে, মেবি বলার কিছু না। আচ্ছা, অঙ্গজ জননকে দুই ভাগে ভাগ করা যায়। কি? প্রাকৃতিক অঙ্গজ জনন আর আরেকটা কি? কৃত্রিম অঙ্গজ জনন। এখন কথা হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ জনন কি আর কৃত্রিম অঙ্গজ জনন কি? প্রাকৃতিক অঙ্গজ জনন হচ্ছে যেই অঙ্গজ জননটা, হ্যাঁ, বা যেই অঙ্গজ জননটা সরাসরি নিজে নিজে হয়, কেউ মানে তাকে ফোর্স করতেছে না। যেমন দেখো, তুমি একটা আমের আটি চেনো না, বা আমের বিচি থেকে যে গাছ বাইর হয়, এটা কি কোনো মানুষ এই গাছটা বাহির করতেছে? না, একা একাই হচ্ছে, তাই না? আমের আটি মাটির সঙ্গে সংস্পর্শে যায়, একা একাই হচ্ছে। এটা কি? ওটা কিন্তু প্রাকৃতিক ভাবে হচ্ছে, তাই না? সেম ভাবে প্রাকৃতিক, তার মানে কি? প্রাকৃতিক মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে ঘটতেছে, প্রাকৃতিক নিয়মে ঘটতেছে বা স্বতঃস্ফূর্ত ভাবে করতেছে। কেউ হচ্ছে তাকে কোনো ফোর্স করতেছে না যে না তোমার এখন হওয়াই লাগবে, এমন কিছু করতেছে না। আর কৃত্রিমটা কি? কৃত্রিমটা হচ্ছে ফোর্স করতেছে, বা কৃত্রিমটা হচ্ছে নিজে নিজে তৈরি করা হচ্ছে, মানুষ যেটা তৈরি করতেছে, হ্যাঁ, সেটা হচ্ছে কৃত্রিম ভাবে। আচ্ছা, এখন প্রাকৃতিক অঙ্গজ জননে আবার ভাগ আছে। দেখো, প্রাকৃতিক অঙ্গজ জনন বিভিন্ন পদ্ধতিতে স্বাভাবিক নিয়মে এ ধরনের অঙ্গজ জনন দেখা যায়।
যেমন দেহের খণ্ডায়ন, তারপর কি মূলের মাধ্যমে, রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে। এরপরে দেখো আবার রূপান্তরিত কাণ্ডের ভিতরেও কয়েকটা ভাগ আছে, ঠিক আছে? টিউবার, রাইবোজোম, কন্দ বা বাল্ব, এরপর হচ্ছে স্ট্রোলন, এরপর অফসেট, বুলবি। আমরা এই বুলবিল পর্যন্ত পড়বো, ঠিক আছে? তাহলে এর আগে আমরা কি কি পড়লাম এটা যদি একটু দেখে ফেলি, যে অঙ্গজ জনন দুই প্রকার আমরা পাইছি। কি কি? কৃত্রিম অঙ্গজ জনন, আর আরেকটা কি অঙ্গজ জনন আমরা কয় প্রকার পাইছি? অঙ্গজ জনন আমরা পাইছি হচ্ছে দুই প্রকার। কি কি? কৃত্রিম আর আরেকটা প্রাকৃতিক। অঙ্গজ জনন কি কি দেখছি? একটা দেখছি হচ্ছে প্রাকৃতিক, আর আরেকটা দেখছি কি? আরেকটা দেখছি হচ্ছে কৃত্রিম, ঠিক আছে? আচ্ছা, এরপরে আবার আমরা ওইখানে যদি যাই, ছোট করো বড় করো, বিশাল ঝামেলা। আচ্ছা, প্রাকৃতিকের ভেতরে দেখো আমরা কি কি প্রকার পাইছি। প্রাকৃতিক অঙ্গজ জনন বিভিন্ন পদ্ধতিতে স্বাভাবিক নিয়মে এ ধরনের অঙ্গজ জনন দেখা যায়। যেমন দেহের খণ্ডায়ন কি জানো? ধরো তুমি একটা মানুষ, হ্যাঁ, তুমি একটা মানুষ, আমি এখন তোমাকে ধরো দুই ভাগ করে ফেললো, তোমাকে কেটে দুই ভাগ করে ফেললো। এখন তুমি কি মরে যাবা না? তুমি কিন্তু মরে যাবা। কিন্তু কিছু কিছু প্রাণী আছে, এই যে দুইটা ভাগ হয়ে গেল, এই দুইটা ভাগ থেকে আবার তারা আবার দুইটা আলাদা আলাদা প্রাণী হয়ে যাবে। এরকম কিছু প্রাণী আছে, ঠিক আছে? অদ্ভুত টাইপ। এর মাধ্যমে কি হয়ে গেল? তার কিন্তু বংশবৃদ্ধি হয়ে গেল। একটা ছিল, একটা থেকে দেহ কোনোভাবে কেটে যেয়ে দুইটা হয়ে গেছে। এটাই বলছে এখানে দেহের খণ্ডায়ন। দেখো সাধারণত নিম্ন শ্রেণীর উদ্ভিদে, প্রথম কথা হচ্ছে অযৌন জনন তো ম্যাক্সিমামই নিম্ন শ্রেণীর উদ্ভিদে হয়, তাই না? অযৌন জনন। আচ্ছা, দেহের খণ্ডায়ন দেখা যায় কি নিম্ন শ্রেণীর উদ্ভিদে এ ধরনের জনন দেখা যায়। এখন কাদের মধ্যে এটা দেখা যায়? এই নিম্ন শ্রেণীর উদ্ভিদ তো বুঝলাম, বাট কাদের মধ্যে দেহের খণ্ডায়ন দেখা যায়? স্পাইরোগাইরা, মিউকর কিন্তু একটু আগে একবার দেখে আসছি। কোথায় দেখছিলাম? স্পোরে দেখছিলাম, তাই না? স্পোর জননে সেম ভাবে দেহের খণ্ডায়নও হচ্ছে তোমার মিউকর আছে। তার মানে মিউকর কি? মিউকর স্পোর মাধ্যমে জনন করতে পারে, আবার কি দেহ ভাগ হয়ে যেও সে জনন করতে পারে, ঠিক আছে? এই যে দেহের খণ্ডায়ন। আচ্ছা, ইত্যাদি উদ্ভিদের দেহ কোনো কারণে খণ্ডিত বা ভাগ হয়ে গেলে প্রতিটি খণ্ড একটি স্বাধীন উদ্ভিদ হিসেবে জীবনযাপন করে। তার মানে বোঝা গেছে তো আশা করি। এরপরে দেহের খণ্ডায়নগুলো এবার হচ্ছে মূলের মাধ্যমে। এটা তো একদম ইজি বিষয়, যে হচ্ছে কোনো কোনো উদ্ভিদের মূল থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হতে দেখা যায়। যেমন পটল, সেগুন, এই জায়গাটা গুরুত্বপূর্ণ, যে কোনো কোনো উদ্ভিদের মূল থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হচ্ছে, মূলের থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি। এমন তো অনেক দেখছি। পটল, সেগুন হচ্ছে তার উদাহরণ। এই পটল আর সেগুন এগুলার শুধুমাত্র যদি শিকড় থাকে, শিকড় থেকে আবার নতুন করে গাছ জন্ম নেয়, এটার কথা বলছে এখানে, হ্যাঁ? আচ্ছা, তারপর কোনো কোনো মূল খাদ্য সঞ্চয়ের মাধ্যমে বেশ মোটা ও রসালো হয়, এদের গায়ে কুড়ি সৃষ্টি হয় এবং তা থেকে নতুন উদ্ভিদ কথা, যেমন হচ্ছে মিষ্টি আলু। এটা একটু পরে যে আমরা দেখতে পাবো, হ্যাঁ, এই যে রূপান্তরিত কাণ্ডের মধ্যে। আচ্ছা, এরপরে রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে, রূপান্তরিত কাণ্ডটা কি? যেমন যেখান থেকে পাতা গজায় ওই জায়গাটার নামই তো কাণ্ড, তাই না? সোজা কথা বলতে কাণ্ড থেকে তো পাতা গজায়। এখন বলছে রূপান্তরিত কাণ্ড বলতে কি জানো? যখন উদ্ভিদ প্রতিকূল পরিবেশে পড়ে বা চাপের মধ্যে পড়ে, তখন এই রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে সে কি তার প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করে। এখন কথা হচ্ছে রূপান্তরিত কাণ্ড কি সেটা আমরা বুঝাবো। তার আগে আমি নর্মালি তোমাকে যদি একটা নর্মাল একটা উদাহরণ যদি দিই রূপান্তরিত কাণ্ডের, যে ধরো তোমরা নিজেরা পড়াশোনা করতে চাও না, তাই না? অনেকে আছে যে নিজে থেকে পড়াশোনা করতে চায় না, তখন কি বাবা মা যখন পিটা দেয় তখন যে সে পড়াশোনা করে। মানে কি, যখন চাপের মুখে পড়ে যে না বললে এখন পিটা খাওয়া লাগবে, তখন যে সে অনেকে আছে পড়াশোনা করে। সেম ভাবে উদ্ভিদের উদাহরণটা, এই রূপান্তরিত কাণ্ডের উদাহরণটা অনেকটা সেম। আমরা যদি পড়ি যে উদ্ভিদের কোন অংশকে কাণ্ড বলে, উদ্ভিদের কোন অংশকে কাণ্ড বলে তা নিশ্চয়ই তোমরা জানো। আচ্ছা, কাণ্ড কাকে বলে সেটা তো বললাম একটু আগে, এটাই বলছে। তবে কিছু কাণ্ডের অবস্থান ও বাহিরের চেহারা দেখে তাকে কাণ্ড বলে মনেই হয় না, এরা হচ্ছে পরিবর্তিত কাণ্ড। কিছু কাণ্ড আছে, হ্যাঁ, উদ্ভিদের কিছু কিছু কাণ্ড আছে যেগুলাকে বাইরে থেকে দেখে মনেই হয় না যে এরা কাণ্ড। এদের বাইরের চেহারা দেখে মনে হয় না যে এরা কাণ্ড। এই কাণ্ডগুলাই হচ্ছে তোমার পরিবর্তিত কাণ্ড। আচ্ছা, বিভিন্ন প্রতিকূলতায়, এই যে দেখছো, বিভিন্ন প্রতিকূলতায় খাদ্য সঞ্চয়ে অথবা অঙ্গজ জননের প্রয়োজনে এরা পরিবর্তিত হয়। এদের বিভিন্ন রূপ নিচে দেওয়া হলো। আছে কয়টা রূপ দেওয়া আছে। এখন এই রূপান্তরিত কাণ্ড এখনো তোমাদের অনেকের কাছে ঘিজিমিজি লাগতেছে, তাই না? আমি নিজে থেকে একবার বলি যে হচ্ছে রূপান্তরিত কাণ্ড প্রতিকূল পরিবেশে টিকে থাকা। রূপান্তরিত কাণ্ড কি? রূপান্তরিত কাণ্ড প্রতিকূল পরিবেশে টিকে থাকা, খাদ্য সঞ্চয়, অঙ্গজ উপায়ে বংশবৃদ্ধি করার
জন্য কিছু কিছু উদ্ভিদের কাণ্ড মাটির নিচে বৃদ্ধি পায়। মাটির নিচে বৃদ্ধি পায় কিছু কিছু উদ্ভিদের কাণ্ড মাটির নিচে বৃদ্ধি পায়। এই কাণ্ডগুলোকে রূপান্তরিত কাণ্ড বলে। ঠিক আছে, এই কাণ্ডগুলোকে রূপান্তরিত কাণ্ড বলে। এখন এই যে বলছে না যে হচ্ছে কাণ্ডের অবস্থান ও বাইরের চেহারা দেখে তুমি এদেরকে কাণ্ড বলে মনেই হবে না তোমার। কেন? কারণ আমরা নর্মালি জানি কি কাণ্ড কোথায় হয়? গাছের আগাতে থাকে না, গাছের আগাতেই তো থাকে, কিন্তু মাটির নিচেও কাণ্ড হয়, সেগুলোকে দেখে আমাদের কাণ্ড মনে হয় না। আশা করি রূপান্তরিত কাণ্ডর বিষয়টা ক্লিয়ার হয়েছে। না হলেও আর কি করার, না হলে তোমরা জাস্ট মুখস্থ করে নিও। আমি সংজ্ঞাটা মুখে বলে দিচ্ছি, তোমরা লিখে নিবা আস্তে আস্তে, পজ করে করে লিখে নিবা। ঠিক আছে, যে প্রতিকূল পরিবেশে টিকে থাকা, খাদ্য সঞ্চয়, অঙ্গজ উপায়ে বংশবৃদ্ধি করার জন্য কিছু কিছু উদ্ভিদের কাণ্ড মাটির নিচে বৃদ্ধি পায়। এ ধরনের কাণ্ডকে রূপান্তরিত কাণ্ড বলে। ঠিক আছে, এখন বলছে রূপান্তরিত কাণ্ডের কয়েকটা রূপ দিছে এখানে। তার আগে আমরা এখানে কি কি পড়লাম দেখো। অঙ্গজ জনন দুই প্রকার ছিল, প্রাকৃতিক অঙ্গজ জনন আর কৃত্রিম অঙ্গজ জনন। আমরা পড়তেছি প্রাকৃতিক অঙ্গজ জনন। প্রাকৃতিক অঙ্গজ জননে আমরা তিনটা ভাগ অলরেডি পড়ে ফেলছি। কি কি? দেহ খণ্ডায়ন মূলের মাধ্যমে আর কি রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে। তাহলে এগুলোকে আমরা লিখে ফেলি, যত শর্ট করা যায় তত তোমাদের কাছে, যত পড়াগুলো এইভাবে গোছায় নিয়ে আসবা তত তোমাদের কাছে ইজি মনে হবে। হ্যাঁ, যে আমরা লিখে ফেলি এখানে প্রাকৃতিকের ভিতরে। তাহলে আমরা কি কি বললাম? যে হচ্ছে দেহের খণ্ডায়নের মাধ্যমে হয়, তাই না? দেহের খণ্ডায়ন একটা। এরপরেরটা কি ছিল? এরপরেরটা ছিল কি আমি নিজেই তো ভুলে গেলাম। এরপরেরটা ছিল হচ্ছে মূলের মাধ্যমে। এরপরেরটা কি ছিল? এরপরেরটা ছিল হচ্ছে রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে, তাই না? রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে। আচ্ছা, দেহ খণ্ডায়নের উদাহরণ কি কি ছিল? দেহ খণ্ডায়নের উদাহরণ ছিল হচ্ছে স্পাইরোগাইরা আর হচ্ছে মিউকর। আর মূলের ক্ষেত্রে কি ছিল? পটল, সেগুন। ঠিক আছে, স্পাইরোগাইরা আর হচ্ছে মিউকর। আমরা এগুলো লিখে নিই। যত শর্ট করবা, এভাবে নিজে নিজে যত শর্ট করবা তত তোমাদের কাছে এই পড়াগুলো আরো সহজ হইতে থাকবে। ঠিক আছে, আচ্ছা একটু লিখে দিই যে হচ্ছে দেহ খণ্ডায়ন কার কার হইতো? স্পাইরোগাইরা, বানান ভুল হয়েছে মনে হয়, তোমরা একটু ঠিক করে নিবা। ঠিক আছে, স্পাইরোগাইরা আর আরেকটা কি? আরেকটা হচ্ছে মিউকরটাকে উপরে লিখলাম, মিউকর। ঠিক আছে, এই দেহ খণ্ডায়ন মূলের মাধ্যমে কি? পটল আর কি? পটল আর হচ্ছে সেগুন। এরপরে হচ্ছে রূপান্তরিত কাণ্ড। আচ্ছা, রূপান্তরিত কাণ্ডে এখন আমরা আসি। আচ্ছা, রূপান্তরিত কাণ্ডের ভিতরে এখন কয়েকটা রূপ দেওয়া আছে রূপান্তরিত কাণ্ড। একটা দিছে হচ্ছে টিউবার, তারপরে দিছে কি? রাইজোম, তারপরে কন্দ বা বাল্ব, এরপরে হচ্ছে স্ট্রোলন। আরো দুইটা আছে অপোজিটে। হ্যাঁ, এবার টিউবারের বিষয়টা কি? টিউবারের বিষয়টা হচ্ছে কিছু কিছু উদ্ভিদে মাটির নিচের শাখার অগ্রভাগে খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়ে কন্দের সৃষ্টি করে, এদেরকে টিউবার বলে। কি বলছে? যে হচ্ছে কিছু কিছু উদ্ভিদের মাটির নিচের শাখা বলতে কি বোঝাইছে? শিকড়ের কথা বলছে। মাটির নিচে শিকড় আছে না উদ্ভিদের, এই শিকড় এর অগ্রভাগ বা শিকড়ের আগার দিকে খাদ্য সঞ্চয়ের ফলে খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হওয়া মানে কি? স্ফীত হয় বা মোটা হয়। ঠিক আছে, স্ফীত হয়ে কন্দের সৃষ্টি করে, এদেরকে টিউবার বলে। প্রথম কথা হচ্ছে টিউবার যেই কথা, কন্দ একই কথা। টিউবার আর কন্দ একই কথা। টিউবার আর সমান সমান কন্দ একই কথা। কন্দ লিখে ফেলছি, কন্দ নয়, একই কথা। এখন এই যে টিউবারের সংজ্ঞা যে পড়লা, এটা কি মুখস্থ করা লাগবে না? টিউবারের সংজ্ঞা মুখস্থ করে নেবা। কিছু কিছু উদ্ভিদে মাটির নিচের শাখার অগ্রভাগের খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়ে কন্দের সৃষ্টি হয়, এদের টিউবার বলে। টিউবারের সংজ্ঞাটা মুখস্থ করে নিলা। এরপর ভবিষ্যতে এই কন্দ জননে কাজ করে। কন্দের গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত থাকে, এগুলো দেখতে চোখের মতো, তাই এদেরকে চোখ বলা হয়। একটি চোখের মধ্যে একটি কুড়ি থাকে, আঁশের মতো অসবুজ পাতার স্বল্পপত্র কক্ষে এসব কুড়ি জন্ম নেয় বা এসব কুড়ি জন্মে। প্রতিটি চোখ থেকে একটি স্বাধীন উদ্ভিদের জন্ম হয়।
এই লাইনটা গুরুত্বপূর্ণ। প্রতিটি চোখ থেকে একটি স্বাধীন উদ্ভিদের জন্ম হয়, যেমন আলু। এখন এখানে তোমরা অনেক কিছুই মানে অনেকেই কিচ্ছু বুঝতে পারে না, আমি বুঝাচ্ছি তোমাদের। আলু আলু দেখছো তোমরা কখনো? এই যে একটা ধ্বজভঙ্গা অটিস্টিক পুষ্টিহীনতায় ভোগায় একটা আলু নিয়ে আসছি, ঠিক আছে? এই আলুর এই যে গায়ে এই যে এগুলো দেখতেছো না, এগুলোকে বলা হয় হচ্ছে চোখ, ঠিক আছে? এগুলোকে বলা হয় চোখ। এই চোখের ভিতরে আবার কুড়ি থাকে, এগুলোকে বলা হয় কি? চোখ। এই প্রতিটি চোখ থেকে এক একটা স্বাধীন উদ্ভিদের জন্ম হয়। এখন দেখবা যে আলু নিয়ে এসে ফেলে রাখার পরে কিছুদিন যদি ফেলে রাখো, ফেলে রাখার পরে দেখবা যে গাছ হয়ে গেছে আলু থেকে, এইগুলা তৈরি হয়ে গেছে, এগুলো থেকে আস্তে আস্তে গাছ হয়ে যায়, ঠিক আছে? এগুলোকে বলা হচ্ছে চোখ। এবং এই চোখের ভিতরে কি আছে? কুড়ি আছে, যেটা এখানে লিখে দিছে। আর কন্দ বা টিউবার বলতে কি? এই আলুটাকে বোঝাচ্ছে। এই আলুটা কোথা থেকে তৈরি হচ্ছে? এই যে পড়ছিলা যে হচ্ছে কিছু কিছু উদ্ভিদের মাটির নিচের শাখার অগ্রভাগের খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়ে কন্দের সৃষ্টি হয়, এদেরকে টিউবার বলে। এই যে শিখর থেকে এই শিখরগুলো হচ্ছে স্ফীত হয়ে যে কন্দের সৃষ্টি করতেছে, এটা হচ্ছে সেই কন্দ বা টিউবার। আশা করি বোঝা গেছে। এখন মূল বিষয় কি জানো? মূল বিষয় হচ্ছে এত ডিটেলস তোমাদের লাগবে না, তোমাদের জাস্ট এমসিকিউতে আসতে পারে এখানে যে টিউবারের উদাহরণ বল। টিউবারের উদাহরণ কি? আলু। জাস্ট এতটুকু মনে রাখবা, টিউবারের উদাহরণ কি? আলু। সেম ভাবে রাইজোমের উদাহরণ কি? সেম ভাবে রাইজোমের উদাহরণ কি? রাইজোমের উদাহরণ হচ্ছে আদা। এরপর কন্দ বা বাল্ব, এই কন্দটার কথাটা তোমরা ভুলে যাও। এখানে যে কন্দ দেওয়া আছে না, এই কন্দটার কথা তোমরা ভুলে দাও, এখানে এই কন্দ মনে রাখার দরকার নেই, জাস্ট বাল্ব মনে রাখবে। এখন কি বাল্বের উদাহরণ হচ্ছে কি? বাল্বের উদাহরণ দেওয়া আছে হচ্ছে রসুন, পেঁয়াজ। এখন কথা হচ্ছে রসুন, পেঁয়াজ, বাল্ব। দেখো রসুন পেঁয়াজ কিন্তু বাল্বের মতো দেখতে। বাল্ব বলতে কি? এই যে লাইট গুলো আছে না, লাইট দেখছো না তোমরা? লাইট, এই লাইটের মতো কিন্তু দেখতে রসুন বা পেঁয়াজ। তোমরা এইভাবে মনে রাখতে পারো যে বা পেঁয়াজ, রসুন, এরা হচ্ছে বাল্ব। এরপরে আসতেছে হচ্ছে স্টোলন। স্টোলনের বিষয়টা কি? এখানে দেখো রিডিংটা পড়ি। স্টোলন, তোমরা কচুর লতি দেখে থাকবে, এগুলো কচুর শাখা কাণ্ড। তার কচুর লতিগুলো কি? কচুর শাখা কাণ্ড। এগুলো জননের জন্য পরিবর্তিত হয়। স্টোলনের অগ্রভাগে মুকুল উৎপন্ন হয়। এভাবে স্টোলন উদ্ভিদের জননে সাহায্য করে, যেমন কচু, পুদিনা। আচ্ছা, এইখানে স্টোলনের উদাহরণ, প্রথম কথা হচ্ছে কচু, পুদিনা, এইটা আমাদের মুখস্থ রাখা লাগবে। স্টোলনের উদাহরণ, এখন স্টোলন বলতে কি বোঝাচ্ছে? সোজা কথা বলতে গেলে কচুর যে লতি আছে সেই কচুর লতিকেই স্টোলন বলা হচ্ছে, কচুর লতিকে স্টোলন বলা হচ্ছে। আচ্ছা, রাইবোজোমের ভিতরে কিছু বিষয় আছে, এগুলো আমি রিডিং পড়াইনি, কারণ এখানে কাণ্ডের পর্বসন্ধি এগুলো তোমাদের জানা লাগবে, যেগুলো সামনে আছে। এই কারণে আমি রাইজোমের ভিতরে অংশটুকু পড়াইনি। এগুলো সামনে যখন পড়াবো কাণ্ডর বিষয়টা, তারপরে যে এসে আমরা এই রাইজোমে আবার আসবো, ঠিক আছে? আচ্ছা, যদি মনে থাকে ইনশাল্লাহ। আচ্ছা, তার মানে বাল্বের এটা যদি আমরা রিডিং পড়ি, এটা অতি ক্ষুদ্র কাণ্ড, এদের কাক্ষিক ও শীর্ষমুকুল নতুন উদ্ভিদের জন্ম দেয়, যেমন পেঁয়াজ, রসুন। এখন আমার এই বাংলার দরকার নেই, আমরা জাস্ট বাল্বের উদাহরণ কি মনে রাখবো? পেঁয়াজ, রসুন। ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে। এরপর অফসেট বলতে কি বোঝাইছে? কচুরিপানা, টোপাপানা। দেখবা এই কচুরিপানা কিন্তু একটার সাথে আরেকটা কানেক্টেড থাকে। তোমরা কচুরিপানা হাতে নিয়ে দেখবা যে আলাদা আলাদা করতে পারতেছো। কচুরিপানা হাতে নিয়ে আলাদা আলাদা করতে পারতেছো। আচ্ছা, অফসেটের উদাহরণ, প্রথম কথা হচ্ছে এই কচুরিপানা, টোপাপানা, আর হচ্ছে এখানেও কচুরিপানাই দেওয়া, এইটা হচ্ছে অফসেটের উদাহরণ, এটা আমাদের মনে রাখা লাগবে। আচ্ছা, ইত্যাদি জলজ উদ্ভিদের শাখা কাণ্ড বৃদ্ধি পেয়ে একটি নতুন উদ্ভিদ উৎপন্ন করে। কিছুদিন পর মাতৃ উদ্ভিদ থেকে এটি বিচ্ছিন্ন শালীন উদ্ভিদে পরিণত হয়। আচ্ছা, এত কিছু আমাদের পড়ার দরকার নেই, জাস্ট এটা মনে রাখা লাগবে। তো হচ্ছে অফসেট, এর উদাহরণ কচুরিপানা, টোপাপানা। এরপরে হচ্ছে বুলবিল। বুলবিল বলতে তোমরা অনেক আলু দেখছো, কিছু আলু, এক ধরনের আলু আছে যেগুলো হচ্ছে গাছে ঝুলে থাকে, বা মাটির উপরে জন্ম নেয়। গাছের তোমার হচ্ছে ওই আলুর গাছের লতাগুলো গাছকে তোমার হচ্ছে বেয়ে বেয়ে উপরে ওঠে, পরে দেখবে যে আলুগুলো ঝুলে ঝুলে থাকে, ওগুলোকে বলা হচ্ছে বুলবিল। হ্যাঁ, মানে বুলবিল হচ্ছে ওই আলুগুলো এই বুলবিলের অন্তর্ভুক্ত, ঠিক আছে? ওই আলুগুলোর নাম হচ্ছে চুপ্পি আলু। ওই আলুগুলোর নাম কি? চুপ্পি আলু। এখানে আমরা রিডিংটা পড়ি। কোনো কোনো উদ্ভিদের কাক্ষিক মুকুলে বৃদ্ধি যথাযথভাবে না হয়ে একটি পিণ্ডের মতো আকার ধারণ করে, এদেরকে বুলবিল বলে। এখন এই বুলবিলের সংজ্ঞাটা তোমাদের একটু মুখস্থ রাখা লাগবে। ওকে, এই সংজ্ঞাটা একটু মুখস্থ রাখবা। পিণ্ডের মতো বলতে কি? গোলাকার আকার ধারণ করে। যে পিণ্ড বলছে এখানে, পিণ্ড বলতে গোলাকার আকার ধারণ করে। এসব বুলবিল কিছুদিন পর
গাছ থেকে খসে মাটিতে পড়ে এবং নতুন গাছের জন্ম দেয়, যেমন চুপড়ি আলু। এখন এত ডিটেলস আমাদের না করলেও হবে, আমাদের মনে রাখা লাগবে বুলবিলের উদাহরণ কি, চুপড়ি আলু। অফসেটের উদাহরণ কি, কচুরিপানা, টোপাপানা। এরপরে স্টলনের উদাহরণ কি, কচুরলতি। এরপরে বাল্বের উদাহরণ কি, পেঁয়াজ রসুন। রাইজোমের উদাহরণ কি, আদা। এরপরে টিউবারের উদাহরণ কি, আলু। এখন এই যে কিছু কাজের কথা বলছে না, যে আলু ও আদা কিভাবে অঙ্কুশ জনন ঘটে তা হাতে কলমে দেখাও। হাতে কলমে বলতে কি, তুমি এই যে এরকম একটা আলু হাতে নিবা, আলু হাতে নিয়ে টিচারকে দেখায় দিবা যে এই যে গায়ে যে চোখগুলো হয়েছে, এই চোখগুলোর ভিতরে কুড়ি আছে এবং এক একটা চোখ থেকে কি হয়, এক একটা স্বাধীন উদ্ভিদের জন্ম হয় বা একটা আলুর সৃষ্টি হয়। সেম ভাবে আদার ক্ষেত্রেও, আদার বিষয়টা এই রাইজোমের এতখানি বলে দিলে হয়ে যাবে। এখন যেহেতু কাজ এটা হয়তো বা আসবে না, তারপর আমি রাইজোমের বিষয়টা আমি বুঝাই দিব যখন আমি কাণ্ড পড়াবো। ঠিক আছে, এখন আমরা জাস্ট একটু আজকের মতো জাস্ট এই যে আমরা যে লিস্টটা করতেছিলাম এই লিস্টের ভিতরে বাকিগুলো লিখে ফেলি, তাহলেই আমাদের আজকের মতো এখানেই শেষ হবে। রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে এখানে পড়তেছিলাম আমরা সাদা ও রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে। এর ভিতরে প্রথমে আমরা পাইছি কি, টিউবারের উদাহরণ কি পাইছি আমরা, আলু পাইছি, তাই না। টিউবারের পরে কি ছিল, রাইজোম। তারপরে কি পেয়েছি, টিউবার, রাইজোম। এরপরেরটা কি ছিল, এরপরেরটা ছিল হচ্ছে বাল্ব। তারপরেরটা কি ছিল, তারপরেরটা ছিল হচ্ছে স্টোলন, তাই না, স্টোলন। তারপরেরটা কি ছিল, তারপরেরটা ছিল হচ্ছে অফসেট। তারপরেরটা ছিল বুলবিল। শেষ। এখন উদাহরণগুলো আমরা জাস্ট লিখে ফেলি, তাহলে আমাদের আজকের মতো এখানেই ফিনিশ। টিউবারের উদাহরণ কি ছিল, আলু। রাইজোমের উদাহরণ কি ছিল, আদা। এই উদাহরণগুলো মারাত্মক ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাল্বের উদাহরণ পেঁয়াজ রসুন। স্টোলের উদাহরণ কি, কচুরলতি। অফসেটের উদাহরণ কি বললাম, আমি নিজেই তো বলে গেছি। অফসেটের উদাহরণ কি ছিল, যে হচ্ছে কচুরিপানা। আর আরেকটা কি যেন ছিল, এটা কচুরিপানা, টোপাপানা। আর কি, চুপড়ি আলু। শেষ। তোমরা ওই ডিটেলস পড়াগুলো যদি নাও বুঝে থাকো, তোমরা এইখান থেকে জাস্ট এগুলো পড়ে নিবা, যে প্রজননকে দুই ভাগে ভাগ করা যায়, অযৌনজননকে আবার দুই ভাগে ভাগ করা যায়, স্পোর আর কি অঙ্গজ। স্পোরের উদাহরণ কি, মিউকো পেনিসিলিয়াম। অঙ্গজকে আবার কয় ভাগে ভাগ করা যায়, দুই ভাগে, প্রাকৃতিক, কৃত্রিম। প্রাকৃতিককে আবার কয় ভাগে ভাগ করা যায়, তিন ভাগে, দেহের খণ্ডায়ন, মূলের মাধ্যমে, রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে। দেহের খণ্ডায়নের উদাহরণ কি, স্পাইরোগাইরা, মিউকোর। মূলের মাধ্যমে কি, পটল, সেগুন। আর রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে এর ভিতরে আছে টিউবার, রাইজোম, বাল্ব, স্টোলন, অফসেট, বুলবিল। টিউবারের উদাহরণ আলু, রাইজোমের উদাহরণ আদা, বাল্বের উদাহরণ যাই হোক, এভাবে পড়ে নিবা। জাস্ট এই উদাহরণগুলো তোমরা যদি পড়ো তাহলেও হবে। ওইখান থেকে এত ডিটেলস যে পড়া লাগবে এমনটাও না, আবার ডিটেলসটা পড়লে অনেক ভালো হয়। ঠিক আছে, আজকের মতো আমরা এতটুকুই শেষ করতেছি এবং আগামী ক্লাসে আমরা এই কৃত্রিম অঙ্গজ জননটা শেষ করে ফেলবো, তারপরে আমরা যৌনজননে চলে যাব। ঠিক আছে, তো ক্লাসটা অনেক লেন্দি হয়ে গেছে, আশা করি তোমাদের বোরিং লাগছে ক্লাসটা। তো আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।